আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব, আপনি জামিয়া সালাফিয়ায় সায়েন্স খুলেন না কেন? আমার জন্মভূমি দেবীনগরে সায়েন্স আছে, এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে। তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার, বুদ্ধিমান, সচেতন, মেধাবী ছেলেটা, দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো। পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু। আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল। যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি, সেই দিন ঠাকুর লন্ডনে থাকে। এর নাম ঠাকুর। ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে, ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর। যতবার বলেছে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না, অসম্ভব। আপনার মতো পুরুষের সন্তান পড়তে পারে, আপনাকে আমি শিক্ষিত মনে করি না। আমি যে অশিক্ষিত, আপনি এই কথা আমি আজ থেকে না 30 বছর আগে বলেছি। আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাপকে, আপনার জাতিকে, আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আরে বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? অবাক কথা। কিসের বস্তা এগুলি? লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? বেগম রোকেয়া নিন্দা করছে আপনাকে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? আপনি তার বইটা পড়ে দেখেন, থুথু দিতে হবে। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই সুবাদে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া তানোর রাজশাহী, এইটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে নির্মাণ হতে যাচ্ছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা, এটা প্রায় 20 বিঘা জমির ওপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে, চলমান হয়নি। জামিয়া সালাফিয়া বরিশাল চলমান আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে। জামিয়া সালাফিয়ার জন্য যশোরে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ফেনীতে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য বগুড়ায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ময়মনসিংহ জেলায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুমিল্লায় জমি প্রস্তুত আছে। সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে আকীদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে। লন্ডন আমেরিকায় যেতেই মিথ্যা কথা বলা লাগে, ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে, মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে, তাহলে 2 জন লোকের ভাতা পাওয়া যায় এমনিতেই। বউ সাজে যেই সেও টাকা পায়, বউ সাজায় যে সেও টাকা পায়। ভিত্তি হচ্ছে সুদের ওপরে, চলাফেরা হচ্ছে মিথ্যার ওপরে। বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে, স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায়। পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক, বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব,
আপনি জামিয়া সালাফিয়ায় সায়েন্স খুলেন না কেন? আমার জন্মভূমি দেবীনগরে সায়েন্স আছে, এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে। তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা, দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। এবার আপনি দেখতে পারেন, বাড়ি যান ঢাকায়, ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে 3 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে। প্রিসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে। ও তো শয়তান, ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনারা বাপ মা প্রতারক। আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন। এই জাতীয় শিক্ষিত, এই ব্যক্তিও শিক্ষিত, এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে? আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু। আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল। যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি, সেই দিন ঠাকুর লন্ডনে থাকে। এর নাম ঠাকুর। ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে, ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর। যতবার বলেছে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না, অসম্ভব। আপনার মতো কাপুরুষের সন্তান পড়তে পারে, আপনাকে আমি শিক্ষিত মনে করি না। আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে না 30 বছর আগে বলেছি। আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাপকে, আপনার জাতিকে, আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। নতুন এই কথা বলিনি, বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি। বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে, তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে। আপনার বাচ্চা বিদ্যাই এটা বুঝতে পারলো না। বলেছি আমি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে। যাওয়ার সময় আজকে একটা বই সাথে নিয়ে যাবেন, বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। নিয়ে যাবেন সাথে, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আরে বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? অবাক কথা। সেদিন চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা, যারা চাঁপাইনবাবগঞ্জে পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো স্টেশনে গেছে, তখন স্বামীকে, দেবরকে, ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার, আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি, তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দাও। এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্মে, আর বলছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? বেগম রোকেয়া নিন্দা করছে আপনাকে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? আপনি তার বইটা পড়ে দেখেন, থুথু দিতে হবে। আমি বললাম ও কাজী সাহেব, আপনার যে খাতার বিবাহ স্টেশনের জন্য আছে, ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না। কেন? ওতে 4 জনের সাক্ষী আছে। 4 জনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে তো আল্লাহর নবী 2 জনের কথা বলেছেন, তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ? তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে?
কিভাবে চলতে পারে? মানে আব্দুল্লাহ যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে, সব কিছুই। যেটা আমি বলেছি আমার দেবীনগর জন্মভূমি গ্রাম হিসাবে, যে দেখো ডুলি বিবি প্রথা এমনভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে। আজ থেকে নিয়ে 20 বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি, তাহলে আরো 5 জন যেন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি, তার মানে কি, এটা যেন বলে। এমনভাবে ভুলে যেতে হবে। মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া, আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই। আহারে ছি ছি ছি, আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমার স্বামী নেই, আমি জেনাও করিনি, আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম, গ্রামের লোক ঠিকই বলল, ছি 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 ছি, তোমার মা কত ভালো মানুষ, জেনা করেনি। আরে তোমার বাপ কত ভালো মানুষ, কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আর তুমি তার মেয়ে জেনা করেছ, অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ। আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম, আল্লাহ কুনতু নাসিয়াম মানসিয়া, আমি এমন হতে চাই, মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই, মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে। ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে। যদি আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়। এখন নতুন কোনটা হলো নাকি, মৌলানা খাড়গাঁয়ের মৌলানা, নামটা এখন ভুলে যাচ্ছে, আমার চাচাতো ভাইয়ের বিবাহ পড়ালেন, বিবাহ পড়ে বদরের আব্বা, বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায়। বিবাহ পড়ানোর পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষে বলছে দাঁড়িয়ে বলো অলিমা, অলিমার দাওয়াত, অলিমার দাওয়াত। আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত, বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে? বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা নাই। আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়, ধর্ম এমনিতেই চলছে।